আমি এখন আছি ইকুয়েডরের ঠিক সাউথে অবস্থিত ইস্ট আফ্রিকার দেশ তানজানিয়াতে এবং এখন আমি অবস্থান করছি একটি 4000 মিটার গ্রেট ভ্যালির মধ্যে, যার ঠিক টেইল পয়েন্টেই মাউন্ট কিলিমানজারো অবস্থিত কেনিয়া বর্ডারে। মাউন্ট কিলিমানজারো পৃথিবীর সর্বোচ্চ ফ্রি স্ট্যান্ডিং মাউন্টেন এবং সেই সাথে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া, যে কারণে এটা কিন্তু 7 সামিটের একটির যোগ্যতা অর্জন করে নিয়েছে। এই সিরিজের 3টি এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারোর চূড়ায়। প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে মাচামে রোড ধরে প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে মাচামে ক্যাম্প এবং এর পরের দিন শিরা ক্যাম্পে এসে পৌঁছেছি। আমরা এক্সপ্লোর করেছি সেই সব প্রিহিস্টোরিক জায়গা যেখানে মিশে আছে মানুষের বিবর্তনের মিলিয়ন মিলিয়ন বছর আগের গল্প। আর আজকের এপিসোডে আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রা পেতে যাচ্ছে। তাহলে চলুন রোমাঞ্চকর এই যাত্রা শুরু করা যাক। সকাল ফ্রম শিরা ক্যাম্প 1 আমাদের কিলিমানজারো সামিটের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দ্বিতীয় পর্বের প্রথম দিন অর্থাৎ আজকে তৃতীয় দিন আমরা শিরা ক্যাম্প থেকে বারাঙ্কো ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হব এবং পথে আমরা শিরা প্লাটাও পার করব, আমরা লাভা টাওয়ার পার করব। আজকে আমরা শিরা ক্যাম্প 1-এ 3850 মিটার এলিভেশনে আছি। আমরা যখন লাভা টাওয়ারে গিয়ে পৌঁছাবো তখন আমাদের এলিভেশন হবে প্রায় 4600 মিটার এবং আমরা যখন লাভা টাওয়ার থেকে বারাঙ্কো ক্যাম্পে গিয়ে পৌঁছাবো তখন আমাদের এলিভেশন হবে প্রায় 3900 মিটারের মতো। অর্থাৎ আমরা এখান থেকে বারাঙ্কো ক্যাম্পে যাওয়ার পথে লাভা টাওয়ারে একটা ছোটখাটো অ্যাক্লিমাটাইজেশন সম্পন্ন করব। শিরা ক্যাম্পের পাশেই শিরা ক্যাম্প 2 আছে। অনেকে শিরা ক্যাম্প 1-এর বদলে শিরা ক্যাম্প 2-তেও থাকে। এই দুটা ক্যাম্প খুবই পাশাপাশি, 10 থেকে 20 মিনিটের হাঁটার রাস্তা। সো আপনারা যে কোনো একটা ক্যাম্পে থাকলেই থাকতে পারেন। এটা আপনার যে ট্যুর কোম্পানির সাথে আসবেন তারা ডিসাইড করবে যে কোথায় থাকলে আপনার ভালো হবে। শিরা প্লাটাও থেকে মাউন্ট মেরুকে খুব স্পষ্ট দেখা যায়। 4566 মিটার উচ্চতার মাউন্ট মেরুকে কিলিমানজারোর শ্যাডো বলা হয়। প্রথমত এটা দেখতে অনেকটা কিলিমানজারোর মতো, দ্বিতীয়ত এটা একটি স্ট্র্যাটো ভলকানো এবং ফাইনালি সানরাইজের সময় কিলিমানজারোর কারণে মাউন্ট মেরুতে সূর্যের আলো পৌঁছাতে দেরি হয় বলে সেখানে কিছু সময় আলো আঁধারের খেলা চলে, এজন্যই এমন নামকরণ। গতকালকে রাতে অনেক ঝড় হয়েছে, অনেক বেশি বাতাস ছিল, একদম মনে হচ্ছিল যে টেন্ট একদম উড়ে যাবে এরকম একটা অবস্থা। হালকা বৃষ্টিও ছিল, বাট সকালের আবহাওয়া মোটামুটি ভালোই মনে হচ্ছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোটামুটি ভালো ওয়েদার থাকে। মেইনলি দুপুর 1টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত হচ্ছে চারদিক খুবই ক্লাউডি থাকে এবং বৃষ্টি হওয়ার চান্সও ওই সময় অনেক বেশি থাকে। Simon, okay? Yeah, so this is your team. গত 2 দিন টিমের অন্যান্য মেম্বারদের সাথে সেভাবে পরিচয় হবার সুযোগ হয় নাই, তাই আজ দিনের শুরুতেই পরিচিতি পর্বটা সেরে ফেলা হচ্ছে। গ্রুপে প্রতিটা কাজের জন্যই আলাদা আলাদা মানুষ আছে। এই ট্রিপ শেষে সবাইকে আমাদের নাম ধরে ধরে রেটিং দিতে হবে যে কার সার্ভিস কেমন ছিল এবং সেটার উপর ডিপেন্ড করে জনপ্রতি টিপস নির্ধারণ করা হবে। সত্যি বলতে আয়োজনে কিছুটা কম বেশি ছিল, কিন্তু এদের কারো মধ্যেই আন্তরিকতার অভাব ছিল না। সবাই অনেক হেল্পফুল এবং আমোদপ্রিয় মানুষ। কিলিমানজারো, হাকুনা মাতাতা। আমাদের টেন্ট সব গুটানো শেষ অলমোস্ট, তো এখন আমরা রওনা দিব, করে ওঠা শুরু করব। লেটস গো।
গতকাল রাতে বাতাসের আর্দ্রতা কম থাকায় জুতা কিছুটা শুকিয়েছে। এখন যেমন রোদ আছে তাতে মনে হচ্ছে রাস্তায় যেতে যেতে বাকিটা শুকিয়ে যাবে, কিন্তু সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা কিন্তু আমরা কেউ জানি না। What is this? This is Fiso plant. Fiso plant. Yes, it's a national plant, national flower for Scotland. Oh. So we call it Scottish Fiso. আমরা স্টিল মুরল্যান্ড জোনে আছি। মুরল্যান্ড জোন থেকে আজকে আমরা হেদার জোনে প্রবেশ করব, এবং যখন আমরা হেদার জোনে প্রবেশ করব তখন এরকম এখন আশেপাশে যে বুশগুলো দেখতে পাচ্ছেন এই বুশগুলো আর থাকবে না। তখন আমরা যে প্ল্যান্টগুলো দেখতে পারবো সেই প্ল্যান্টগুলো খুবই এক্সোটিক। পথে যেতে যেতে এইবার আমি যে জিনিসটা খুঁজে পেয়েছি, এই জিনিসটা পৃথিবীর সবচেয়ে শার্প জিনিস। আমার হাতে যে স্মুথ পাথরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবসিডিয়ান রক। লাভা টাওয়ারের আশেপাশে একটু খোঁজ করলেই এমন পাথর পেয়ে যাবেন। এটাকে পাথর বললে ভুল হবে, এটা মূলত ভলকানিক গ্লাস। সাধারণ লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে ব্যাজাল্ট কিংবা রায়োলাইট টাইপ রকে পরিণত হয়, কিন্তু লাভাতে যদি সিলিকনের পরিমাণ বেশি থাকে তাহলে তা খুবই দ্রুত ঠান্ডা হয়ে কোনো প্রকার ক্রিস্টাল ফর্ম না করে স্মুথ গ্লাসে পরিণত হয়, আর সেটাকেই বলা হচ্ছে অবসিডিয়ান ব্ল্যাক। এই জিনিস স্টেইনলেস স্টিলের চাইতেও 100 গুণ বেশি শার্প, তাই এটাকে নেচারের শার্পেস্ট ব্লেড বলা হয়। প্রাচীন মানুষেরা এটা দিয়ে শিকারের জন্য ধারালো হাতিয়ার তৈরি করত। বর্তমান সময়েও এটাকে সার্জিক্যাল স্ক্যাপেল হিসেবে ব্যবহার করা হয় মলিকুলার লেভেলে ফাইন কাটের জন্য। আর এই জিনিসটা কিন্তু সুপার রেয়ার, কারণ সব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে কিন্তু অবসিডিয়ান হয় না, তাই বর্তমানে পৃথিবীতে অবসিডিয়ানের মাইনিংকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। গত এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে শিরা প্লাটাও তৈরি হয়েছিল আর কিভাবে মিলিয়ন মিলিয়ন বছর আগে আমাদের পূর্ববর্তী অ্যানসেস্টরেরা প্রথম এই পাহাড়ে ইভলভ হয়েছিল। সেই সাথে এই ম্যাসিভ ভলকানিক জায়ান্ট কিলিমানজারো কিভাবে গ্রেট রিফট ভ্যালি সহ পুরা হিউম্যানিটিকে শেপ দিয়েছিল। রাইট নাও মাই বডি ইজ ওয়ার্কিং হার্ডার উইথ এভরি স্টেপ। বাতাস হালকা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে অক্সিজেন লেভেল। এই হার্শ এনভায়রনমেন্টের সাথে প্রতিটা পদক্ষেপে আমাকে মানিয়ে চলতে হচ্ছে, বাট দিস স্ট্রাগল টু অ্যাডাপ্ট ইজ নাথিং নিউ। আর্লি হিউম্যানেরাও এইভাবেই এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করেছে, ফ্রম দ্য হটেস্ট ডেজার্ট টু দ্য ফ্রিজিং মাউন্টেন টপ। যারা অ্যাডাপ্ট করতে পেরেছে তারাই টিকেছে, আর যারা পারেনি তারা হারিয়ে গেছে। সার্ভাইভাল হ্যাজ অলওয়েজ বিন অ্যাবাউট অ্যাডাপ্টেশন। হোমো হাবিলিস কিংবা ইরেক্টাস এদের চাইতে হোমো স্যাপিয়েন্সদের ক্যাপাবিলিটি ছিল অনেক বেশি, যা একটা ইভলিউশনারি অ্যাডভান্টেজ ছিল। বিভিন্ন ধরনের আবহাওয়ায় বডিকে অ্যাডাপ্ট করতে তাদের দৈহিক কাঠামোতেও আসে অনেক পরিবর্তন। দেহের অতিরিক্ত লোম বিলুপ্ত হয়ে যায়, তৈরি হয় সোয়েট গ্ল্যান্ড, কমিউনিকেশন, টুলস মেকিং, বেটার শেল্টার মেকিং তথা সব কিছুতেই স্মার্ট ছিল তারা, যা তাদেরকে টিকে থাকতে সাহায্য করেছে। নাও উই আর দেয়ার লিগেসি, দ্য লাস্ট সার্ভাইভার্স অফ আ লং ইভলিউশনারি জার্নি। আমিও সেই একই অনুভূতি অনুভব করছি। তবে শেষ কয়েকশো বছরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের অ্যাডাপ্টেশনকে ভিন্ন স্রোতে নিয়ে গেছে। এখন আমরাও অ্যাডাপ্টেশন করছি, তবে সেটা খোলা প্রকৃতিতে না, টক্সিক ওয়ার্কিং এনভায়রনমেন্টে। আর্লি হিউম্যান বিইংরা কম্পিট করত খাবার, বাসস্থান আর ভয়ঙ্কর জন্তুদের থেকে নিজেদের বাঁচানোর জন্য, আর আমরা কম্পিট করি কার কত ক্ষতি করে নিজের কতটা লাভ করতে পারি। দুইটাই কম্পিটিশন ফর সার্ভাইভাল, তবে পার্থক্য একটাই, তারা লড়াই করত একতাবদ্ধ হয়ে, আর আমরা সম্পূর্ণ একা।
কিন্তু পাহাড় আমাদের আবারও একতাবদ্ধ হতে শেখায়। তাই আমি পাহাড়ের চ্যালেঞ্জ নিতে বারবার ছুটে আসি। প্রতিটা অভিযানে আমাদের একটাই প্রতিপাদ্য থাকে, ওয়ান টিম ওয়ান ড্রিম। সো এই জায়গাটা থেকে আমরা ইন দ্য ডিস্টেন্স শিরা 2 ক্যাম্প দেখতে পাচ্ছি। তো আমরা ভেবেছিলাম যে আমরা শিরা 2 ক্যাম্প দিয়ে পাস করব, বাট শিরা 2 ক্যাম্পের রাস্তা আলাদা আর এদিকের রাস্তা আলাদা। যারা লেমুসো রুট হয়ে আসে তারা শিরা 2 ক্যাম্প দিয়ে আমাদের সাথে বারাঙ্কো ক্যাম্পে গিয়ে একসাথে আজকে মিলিত হবে। সো আজকে বেসিক্যালি মারাঙ্গু এবং রংরাই বাদ দিয়ে যতগুলো রুট আছে সবগুলো রুটই আজকে বারাঙ্কো ক্যাম্পে গিয়ে এক হবে। একবার মেঘ আসছে ঢেকে যাচ্ছে, আবার মেঘ আসছে ঢেকে যাচ্ছে। যখনই খুব বেশি মেঘ চলে আসছে তখনই টেম্পারেচার একদম হাড় হিম করা হয়ে যাচ্ছে। আজকের রাস্তাটা আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে গতকালকের তুলনায়। আজকে এখনো পর্যন্ত কোনো ডিসেন্ডিং আমরা পাই নাই, বাট স্টিল মোটামুটি খুব গ্র্যাজুয়াল অ্যাসেন্ট। সো রাস্তা চলে আরাম লাগছে, ধীরে ধীরে যাচ্ছি, একটু একটু করে পানি খাচ্ছি, কারণ আজকে আমরা 4600 মিটার অ্যালটিটিউডে অ্যাক্লিমেটাইজ করব। সো প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকতে হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। ঠিক এইরকম ল্যান্ডস্কেপ আমি দেখেছিলাম কালাপাথর সামিটের দিন। আমরা মুরল্যান্ড থেকে হেদার জোন অ্যান্ড এটার পর ধীরে ধীরে অ্যালপাইন ডেজার্টে যাব। তো আমরা সেই ট্রানজিশনাল জোনেই এখন অবস্থান করছি এবং এই জোনে কোনো গাছ নাই এবং জাস্ট বড় বড় বোল্ডার রক আমার পেছনে দেখতে পাচ্ছেন, আর তার নিচ দিয়ে উকি দিচ্ছে ছোট ছোট কিছু ঘাস আর কি, যেটা কমপ্লিটলি কালাপাথরের সাথে মিলে যায়। প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামতেছে। এই যে আমাদের সামনে যে আবছা আবছা হিলটা দেখতে পাচ্ছেন, ঠিক এটা টপেই হচ্ছে জাংশন, যেখানে এসে লেমুসো সহ অন্যান্য যেসব রুট আছে সবগুলা রুট সেম হয়ে যাবে। তো ওই জাংশনটার
অল্টিটিউড প্রায় 4400 মিটার। তো আমরা চেষ্টা করব লাভা টাওয়ারটা ক্রস না করে লাভা টাওয়ারের সাইড দিয়ে চলে যেতে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি। এমনিতেও খুব বেশি ভিউ আমরা দেখতে পাবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অলরেডি 4400 মিটারে আমাদের অ্যাক্লিমেটাইজেশন হয়েই যাচ্ছে। সো ওই 200 মিটার আমরা স্কিপ করতে চাচ্ছি আজকে। The weather is not good. If we go to Lava Tower, we cannot see anything. Let's keep walking there and then we can. Let's arrive to the Kotas junction. Yes. Then we can discuss there. কিছু খাবে? না, এখন কিছু খাবো না, চলো তাহলে জাংশনে যাই। জাংশনে যেয়ে আমরা ডিসাইড করি যে আমরা লাভা টাওয়ারে যাবো কি যাব না। কিন্তু আমাদের লাভা টাওয়ার না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন হয় চার্লসের কথায়। আমরা যদি পোর্টারদের শর্টকাট রাস্তা নেই তাহলে সেটা আমাদের জন্য আরও বিপজ্জনক হবে, কারণ সেসব রাস্তায় ফ্ল্যাশ ফ্লাড হবার সম্ভাবনা অনেক বেশি। তাই লাভা টাওয়ার হয়ে যাওয়াই আমাদের জন্য সেফেস্ট অপশন। লাভা টাওয়ারের যেখানে আমাদের জন্য লাঞ্চ অপেক্ষা করছে সেখানকার অল্টিটিউড 4600 মিটার। লাভা টাওয়ারের পিকের উচ্চতা 4800 মিটার, তবে সেটায় আমরা যাচ্ছি না। যারা লেমোসো রুট ফলো করেন তারা অনেকে লাভা টাওয়ারে স্টে করে, তখন তারা লাভা টাওয়ারের টপে ক্লাইম্ব করার সুযোগ পায়। আজ আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ, তাই লেমোসো রুটেরও কেউ এই লাভা টাওয়ারে ক্যাম্পিং করবে না, সবাই বারাঙ্কোতেই যাবে। আমরা লাভা টাওয়ারের কাছাকাছি চলে আসছি। এখান থেকে যে বোল্ডার রকটা দেখা যাচ্ছে বিশাল বড়, সেটাই মূলত লাভা টাওয়ার। তো লাভা টাওয়ার আমরা ক্লাইম্ব করবো না, লাভা টাওয়ারটা আমরা পাশ কাটিয়ে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে লাভা টাওয়ারের কিন্তু 2টা স্টেপ আছে, তো এই 2টা স্টেপের কোনো স্টেপেই আমরা উঠবো না। আমরা এটার বাম পাশে যে ঢালটা আছে অনেকটা ভ্যালির মতো, সেই ঢালটা বেয়ে উপরে উঠে যাব এবং সেখানে আমাদের জন্য আমাদের লাঞ্চ অপেক্ষা করতেছে। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছিলাম তখন আমার মুখ দিয়ে একদমই কথা বের হচ্ছিল না, আমি একদম পুরো ফ্রিজ হয়ে গেছিলাম। আমার একদম মানে মুখের নিচের চোয়ালটা লেগে গেছিল, কারণ এই পরিমাণে ঠান্ডা ছিল। আর কন্টিনিউয়াসলি আমরা বৃষ্টিতে ভিজতেছিলাম, কন্টিনিউয়াসলি বৃষ্টির ঠান্ডা পানি আমাদের গায়ে পড়তেছিল এবং আমার হাত মোজাটা কমপ্লিটলি সোকড আপ। সো প্রচণ্ড ঠান্ডায় আমি একদম পুরো শীতকে গিয়েছিলাম এবং আমি পুরো কথা বলতে পারতেছিলাম না। প্রায় 1:30 বেজে গেছে, আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার কথা। বাট এই জায়গাটা এতটা মিস্টিক, ভাবতেই অবাক হয়ে যাচ্ছে যে আমি একটা ডরম্যান্ট ভলকানোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আশেপাশে যে হিলগুলো তৈরি হয়েছে, এই লাভা টাওয়ার বলেন আর আশেপাশের ওই দূরের হিলগুলো বলেন, এই প্রত্যেকটা হিল ভলকানিক ইরাপশনের ফলে তৈরি হয়েছে, আর আমি সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। ইটস সো অ্যামেজিং। If you want to feel it, you have to come here. লাভা টাওয়ার শুধু একটি রক না, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক জিওলজিক্যাল ফরমেশন অন মাউন্ট কিলিমানজারো। এটা মূলত একটা ভলকানিক প্লাগ। একটু বুঝিয়ে বলি, কিলিমানজারোর মূল জ্বালামুখ বা ক্রেটার ছাড়াও এর ছোট বড় অনেক ভলকানিক ভেন্ট ছিল। ভলকানিক ভেন্ট দিয়েও লাভার ফ্লো বের হতো। এখন ভেন্ট দিয়ে যদি দীর্ঘ সময় ধরে লাভা বের হতে থাকে তো তাহলে ভেন্টের ভেতরে পড়া লাভার আস্তরণ একসময় বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে ভেন্টটি বন্ধ হয়ে যায়। কিলিমানজারোর ফসিল খ্যাত লাভা টাওয়ারও মূলত এই একই ধরনের প্লাগ। বর্তমানে মডার্ন ভলকানোর অ্যাক্টিভিটি এবং ইরোশন প্যাটার্ন ভিন্ন হবার কারণে এই ধরনের ভলকানিক প্লাগ ফরমেশন খুবই রেয়ার ঘটনা।
লাভা টাওয়ারের ঠিক পাশ দিয়েই একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এই নদীটা একদম কিলিমানজারো থেকে উৎপত্তি হয়ে কারাঙ্গা ক্যাম্প হয়ে একদম মশি শহর পর্যন্ত নেমে গেছে। আমরা লাভা টাওয়ার ক্যাম্পে পৌঁছে গেছি, আর এই পয়েন্টে এসে বৃষ্টিগুলো বরফ হয়ে পড়তেছে, পুরা প্রচন্ড ঠান্ডা। এই প্রথম আমি এতটা কাহিল হয়েছি কোনো ট্রেকিং এসে। ভালোই ছিল ট্রেইল, কিন্তু আসলে এই বৃষ্টির জন্য সত্যি আই মাস্ট সে যে আমার আসলে কষ্ট হচ্ছে, এবং প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি, সবকিছু মিলিয়ে একদম যাতা অবস্থা। এমনকি আমরা যেখানে বসে একটু আগে লাঞ্চ করলাম সেই জায়গা দিয়েও বৃষ্টির পানি ফ্লো হচ্ছে, আমাদের পায়ের নিচ দিয়ে একদম বরফ ঠান্ডা পানি যাচ্ছে এবং পা একদম ফ্রিজ হয়ে আছে। এখন বাজে 2:45। আমাদের শিরা ক্যাম্প থেকে লাভা টাওয়ার পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো। যদিও এটার পেছনে আমি সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে চাই বৃষ্টিকে, কারণ বৃষ্টি যদি না থাকতো আই গেস আমাদের স্পিড আরো ভালো হতে পারতো। এখন এইখান থেকে অর্থাৎ লাভা টাওয়ার থেকে আমরা বারানকো ক্যাম্পে নেমে যাব। লাভা টাওয়ার ছিল 4600 মিটার অল্টিটিউডে, এবং আমরা যখন বারানকো ক্যাম্পে নেমে যাব তখন আমাদের অল্টিটিউড আবার সেই 3800 মিটার হয়ে যাবে। তো আমরা 3টার দিকে বের হব। বৃষ্টি থামলো কি থামলো না এটা দেখার সময় নাই, কারণ আমাদেরকে গিয়ে ক্যাম্পে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ আগামীকালকে আমাদের জন্য খুবই টাফ একটা ডে। জানি না রাস্তায় বৃষ্টির কি অবস্থা, যদি বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না হয় তো তাহলে দেখা হচ্ছে বারানকো ক্যাম্প থেকে। প্রকৃতির কাছে আমরা অসহায়, কিন্তু থেমে থাকা কখনোই কোনো সমাধান নয়। আপনি যখন কোনো লক্ষ্য স্থির করেন তখন লক্ষ্য অর্জনের পথে হাজারো বাধা আসবে। সেটাকে জয় করে যখন আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি তখন সেন্স অফ অ্যাচিভমেন্ট অন্য লেভেলে চলে যায়। কিন্তু যদি কোনো বাধা ছাড়াই লক্ষ্য অর্জন হয়ে যায় তখন সেটায় কোনো স্পেশাল ফিলিংস থাকে না। এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই প্রতিকূল আবহাওয়াকে মোকাবেলা করা এবং নিজেদের হাইপোথার্মিয়া থেকে বাঁচিয়ে রাখা। না হলে অভিযান শেষ না করেই যে কোনো সময় আমাদের নিচে নেমে যেতে হতে পারে। আর আমি এত সহজে হার মানতে চাই না, আমি এই লড়াই শেষ পর্যন্ত দেখতে চাই। আরো জোরে স্নোফল হচ্ছে, এটাকে আসলে স্নোফল বলাই উচিত না, এটা বরফ পড়তেছে, বরফের ঢেলা পড়তেছে। জাম্বো জাম্বো আসলে আমাদের জীবনের সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয় না, কিন্তু সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন। তাই এমন দুর্যোগেও হতাশ হবার সুযোগ নেই। টিকে থাকার এই যুদ্ধ তো সবখানেই। আমরা ভয় পাই, ভেঙে যাই, তারপর আবার মাথা উঁচু করে দাঁড়াই কিলিমানজারোর মতো, এবং প্রস্তুতি নেই পরবর্তী যুদ্ধের জন্য।
আমি জানি আপনারা আমাকে সবসময় হাসি খুশি দেখেই অভ্যস্ত, আমাকে এভাবে হয়তো বা কখনো আপনারা দেখেন নাই কোনো ট্রিপে, বাট এই ট্রিপটা আমাদের জন্য এক্সট্রিমলি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। এটার প্রধান কারণ হচ্ছে ওয়েদার কন্ডিশন। আমরা যতদূর জানতাম যে ডিসেম্বর মাস এটা উইন্টার সিজনের শুরুর দিক, অর্থাৎ এই সিজনটা মোটামুটি ড্রাই থাকার কথা ছিল, বাট আনফর্চুনেটলি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মানে 2-3 বছরের মধ্যে সব কিছু এতটা পরিবর্তন হয়ে গেছে যে এই পুরো ডিসেম্বর মাস জুড়েই বৃষ্টি হচ্ছে এবং আমরা প্রতিদিনই বৃষ্টি পাচ্ছি। প্রথম 2 দিন দেখা গেছে যে সারাদিন বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যাবেলা বৃষ্টি থেমে গেছে, বাট গতকালকে সারা দিন রাত পুরোটা সময় জুড়ে বৃষ্টি হয়েছে এবং আমাদের টেন্ট থেকে শুরু করে আমাদের স্লিপিং ব্যাগ এভরিথিং, আমাদের জুতা তো কালকে আসার সময় সম্পূর্ণ ভিজে গেছে এবং মানে এভরিথিং মানে উই আর কমপ্লিটলি সোকড আপ। গতকালকে আমরা শিরা ক্যাম্প 1 থেকে শুরু করে লাভা টাওয়ার আসা পর্যন্ত বৃষ্টি যতটুকু না ভয়ঙ্কর ছিল, লাভা টাওয়ার থেকে শুরু করে এই বারানকো ক্যাম্পে আসা পর্যন্ত বৃষ্টি তার থেকেও বেশি জঘন্য হয়ে গেছিল। এমনকি আমরা রাস্তার মধ্যে 2-3 বার ফ্ল্যাশ ফ্লাডেরও শিকার হয়েছি। মাঝে মধ্যে ফ্ল্যাশ ফ্লাড, মাঝে মধ্যে মানে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি, সেই সাথে আবার হঠাৎ করে বৃষ্টি পরিবর্তিত হয়ে সেটা স্নোফল হয়ে যাচ্ছে, মানে যা তা একটা অবস্থা। তো গতকালকে আমাদের শিরা ক্যাম্প থেকে লাভা টাওয়ার পর্যন্ত যেতে সময় লেগেছিল 5 ঘন্টা, লাভা টাওয়ার থেকে বারানকো ক্যাম্পে নেমে আসতে সময় লেগেছিল 2 ঘন্টা। আজকে আমাদের জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা ডে, কারণ আজকে আমাদের এখন 7 ঘন্টা ট্রেকিং করতে হবে। আজকে আসলে ট্রেকিং না, আজকে আসলে আমাদের স্ক্র্যাম্বলিং করতে হবে। আমার ঠিক পেছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, ওয়ালের মতো, এই ওয়াল বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠে যেতে হবে। এই ওয়ালটার নামই সেই বিখ্যাত বারানকো ওয়াল। তো এটা স্ক্র্যাম্বলিং করে আমরা উপরে উঠে যাওয়ার পরে আমরা বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাবো। একদম উপরে গিয়েই না, উপরে যাওয়ার পরে আমাদের আরও কিছুটা পথ বাকি থাকবে যাওয়ার। তো আবহাওয়া ভালো থাকলে আমি অবশ্যই সেগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আজকে রাত্রি 11টা থেকে আমরা সামিট পুশ শুরু করব। সামিটে যেতে আমাদের প্রায় 8 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে, যদিও এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে। বর্তমানে আমরা আছি 3900 মিটার অল্টিটিউডে এবং এই 3900 মিটার অল্টিটিউড থেকে আমরা পৌঁছে যাব সেই উহুরু পিকে 5895 মিটার অল্টিটিউডে এবং সেখান থেকে আমরা ধীরে ধীরে মিকা ক্যাম্প 1-এ নেমে যাব। জানি না আজকের দিনটা কতটা হার্ড হতে যাচ্ছে, জানি না আজকের দিনে আর আপনাদের সাথে কথা বলা হবে কি না। সব কিছুই আসলে আনপ্রেডিক্টেবল ওয়েতে চলছে। বারানকো ওয়াল পার করার রাস্তা খুবই সংকীর্ণ, অর্থাৎ একই সময় একজনের বেশি পার হওয়া যায় না। তাই আমাদের আগে আগে রওনা হতে হবে যেন বেশি ট্রাফিকে না পড়ি, কারণ এর পরেও আমাদের আরও অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। দানবাকৃতির এই ওয়াল প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া উপরের দিকে উঠে গেছে, প্রায় 3 থেকে 400 মিটার বা 1300 ফুটের মতো। এটা মূলত লাভা রিভার ছিল, কিন্তু টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে নিচে বারানকো ভ্যালি আর এই বারানকো ওয়াল তৈরি হয়েছে।
দেখায় দেখতে দুর্ভেদ্য লাগলেও অসম্ভব বলতে আসলে কিছু নাই। আমি মনে করি যে কোনো চ্যালেঞ্জিং কাজে ভয় না পেয়ে বা কি করলে কি হবে এত কিছু না ভেবে শুরু করাটা ইম্পর্ট্যান্ট। একবার শুরু করলে কোনো না কোনোভাবে শেষ হবেই, আইদার উইন অর লস্ট। কিন্তু শুরু যদি না করা হয় তাহলে সবসময়ই সেটা লস্ট। তবে হ্যাঁ, হুট করে শুরু করে দেওয়ার পক্ষেও আমি নই, বরং কিছুটা সময় নিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট করে পরিপূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে শুরু করতে আমি পছন্দ করি। তাহলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং কাজও সহজ হয়ে যায়। বারানকোয়াল পার করার সময় আপনার ক্লান্তি আসবে না, কারণ এখানে পেশির জোর না, বরং স্ট্র্যাটেজি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। সৃষ্টির শুরু থেকে এভাবেই মানুষ প্রতিকূলতার মোকাবেলা করে এসেছে, তাই ডিমোটিভেট হবার কোনো কারণ নেই। আপনিও পারবেন, শুধু আপনাকে ফোকাসড হতে হবে যে আপনি কি করতে চান। অ্যাডভেঞ্চার অনেকটা সাইকেল চালানোর মতোই সহজ, শুধু দরকার মাইন্ডসেট। ইজি, এগুলো স্ক্র্যাম্বলিং থাইল্যান্ডে আমরা প্রতিদিন করি। Which one? ওয়ালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পার্টটা হচ্ছে কিসিং রক। জাস্ট কোনো রকম একটা পা রাখতে পারবেন আর পা ফসকালেই 1000 ফুট নিচে পড়ে যাবেন। কিন্তু এমন সিচুয়েশনে আমি সবসময় খুবই কুল থাকি, জাস্ট প্রিটেন্ড লাইক ইটস নাথিং ব্রো। How's the kissing rock? আমার কাছে এটা খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে না এখনো পর্যন্ত। আমার মনে হচ্ছে আমরা 400 মিটার উঠে গেছি। আই উইশ সব কিছুই যদি এরকম স্ক্র্যাম্বলিং হতো তাহলে হাজার হাজার মিটার উপরেও চলে যাওয়া যেত। কিন্তু বিশ্বাস করেন, আমার আশেপাশের মানুষ যদি বাংলা ভাষা বুঝতো তাহলে আমি এখানেই গণধোলাই খাইতাম। কিন্তু হ্যাঁ, সিচুয়েশন যাই হোক, আমি পার্সোনালি সবসময় সেটা সেলিব্রেট করতে চাই। এটাই আজকে আমাদের দিনের শেষ স্ক্র্যাম্বলিং। এরপরে দেখি যে ট্রেনের অবস্থা কেমন হয়। Guys, meet you again. How are you? Hi. So far so good? Good. Okay. Thank you. Best of luck.
Finally, we are at the top of the Barranco wall. Elevation 4,200 meter. এখান থেকে এখন আমরা কারাঙ্গা ক্যাম্পে নেমে যাব। কারাঙ্গা ক্যাম্পে গিয়ে আমাদের আজকের লাঞ্চ। কারাঙ্গা ক্যাম্প আবার 4000 মিটারে এবং কারাঙ্গা ক্যাম্পের 4000 মিটার থেকে আমাদেরকে আবার 600 মিটার উপরে উঠতে হবে বেস ক্যাম্প পর্যন্ত। তো আর দেরি না করি, চলুন রাস্তা চলতে থাকি। আজকে অনেক হেক্টিক ডে। মেঘের কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটু ভিউ দেখতে পেয়েছি চূড়ার। ভালো ভিউ পেলে ব্যাপারটা অসাধারণ হতো, কিন্তু প্রকৃতি যেমন চায় আমি তাতেই খুশি। এই মুহূর্তে সবাই বিশ্রামে ব্যস্ত, কিন্তু আমি কিলিতে হারিয়ে গেছি কল্পনায়। দেখতে পাচ্ছি মিলিয়ন মিলিয়ন বছর আগে কিভাবে লাভার নদী এখান দিয়ে গড়িয়ে নিচে নেমে গেছে। এরপর লাভা শক্ত হয়ে শক্ত পাথরে রূপান্তর হয়েছে। তারও হাজার হাজার বছর পরে ভূমিকম্প এবং টেকটনিক প্লেটের প্রেসারে হঠাৎ করে মাঝে ফাটল ধরে তৈরি হলো বারানকো ভ্যালি। এমনটা যদি না হতো তাহলে হয়তো আমাদের বারানকো ওয়ালের অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স করাই হতো না, কারণ এই ওয়ালই থাকতো না। লাভা টাওয়ার থেকে সোজা রাস্তা ধরে এখানে চলে আসতাম। যাই হোক, এত কিছু না ভেবে লেটস হিট দ্য ট্রেইল অ্যাগেন। Like I told you, I'm more into making cinematic videos. Yeah, for cinematic video you have to have a great sense of framing. আমি শট নেওয়ার সময় চার্লস খুব মনোযোগ দিয়ে দেখছিল আমার কাজ। আমি যেভাবে শট নিচ্ছি সেই ব্যাপারটা তার কাছে নাকি খুব ইন্টারেস্টিং লাগছে। মাঝে মাঝে সেও শেখার চেষ্টা করছে। আসলে আমি একটা ক্লাইম্বকে, তার সারাউন্ডিং নেচারকে যেভাবে ফিল করি, আপনাদেরও প্রতিটা বিষয়ে সেই একই অনুভূতি অনুভব করানোর চেষ্টা করি। আর এই ক্রিয়েটিভ কাজগুলো করে আমি অদ্ভুত প্রশান্তি অনুভব করি। কিলিমাঞ্জারোর সবচেয়ে ইউনিক এবং এক্সোটিক জিনিস হচ্ছে এই লোবেলিয়া, যাকে বলা হয় অ্যান্টি ফ্রিজিং প্লান্ট। এটার অ্যাডাপ্টেশন ক্ষমতা এত ভালো যে এটা প্রচণ্ড খরা, পানির অভাব, আবার সেই সাথে বরফের মধ্যেও বেঁচে থাকে নিজের দেহের মধ্যে টেম্পারেচার ট্র্যাপিংয়ের মাধ্যমে। লোবেলিয়ার খালাতো বোন জায়ান্ট গ্রাউন্ড শেল, দেখতে অনেকটা এলিয়েন টাইপ প্রিহিস্টোরিক লুক এটার। আলপাইন ডেজার্টের ট্রানজিশনের আগে বারানকো এবং কারাঙ্গো ভ্যালিতে এর দেখা মিলবে। এরা খুবই স্লো গ্রোয়িং এবং এক একটা গাছ 100 বছরেরও উপরে বাঁচতে পারে, তাই মজা করে এটাকে অনেকে টাইম ট্রাভেল ট্রিও বলে। এই প্লান্টের আরও একটা স্পেশাল বিষয় হচ্ছে যে এটা থেকে কিন্তু এরকম কটনও তৈরি হয় এবং এই কটন দিয়ে নাকি কাপড়ও তৈরি করা হয়। আমাদের লাঞ্চ অপেক্ষা করছে কারাঙ্গা ক্যাম্পে, তবে অনেকে পথের মধ্যে বারবার টি ব্রেক নিচ্ছে, চিল করতেছে। কথায় আছে যত গুড় তত মিঠা, অর্থাৎ প্যাকেজ প্রাইস যত বেশি হবে আপনি সুবিধাও কিন্তু তত বেশি পাবেন। I got you under my skin. You are a bad, bad man. Care about no one else but you under your skin, yeah. It's just a sad, sad man. Don't have no one else. What you're trying to prove? I tell you now, once, not twice. I hope you learn this in time. You will end up alone if you never try to be gentle.
একটা ফ্ল্যাট ট্রেন দিয়ে যাচ্ছি। এতক্ষণ আমাদের বেশ আপস অ্যান্ড ডাউন ছিল। এখন এই ফ্ল্যাট ট্রেনটা শেষ করে আমরা হয়তোবা রিভারের দিকে নেমে যাব। সেই রিভারটা যেটা মাউন্ট কিলিমানজারো থেকে নেমে এসেছে এবং মশি ভিলেজে গিয়ে শেষ হয়েছে। এবং কারাঙ্গা ক্যাম্পের কাছাকাছি আসতেই আমি শুনতে পেলাম একটা হেলিকপ্টারের আওয়াজ। তো খুব সম্ভবত কারাঙ্গাতে হয়তো কেউ ভালো ফিল করতেছিল না, এই জন্য হয়তো বা কারাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হলো হেলিকপ্টারে করে। যদি আপনার ইন্স্যুরেন্স থাকে তো তাহলেই সেক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন, এছাড়া কিন্তু হেলিকপ্টার রেস্কিউ আপনার হবে না। তো আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এটাও সেই নেপালের মতোই, যদি ওয়েদার খারাপ থাকে তাহলে হেলিকপ্টার কিন্তু কোনো জায়গাতেই আসবে না। বারানকো ওয়াল ক্রস করে নেমে আসার পর দেখতে পাবেন কারাঙ্গা রিভার। এখান থেকে আবারও 150 মিটারের মতো উপরে উঠলেই কারাঙ্গা ক্যাম্প। যারা 7 থেকে 8 দিনের প্ল্যান করেছে তারা আজ কারাঙ্গা ক্যাম্পে থাকবে এবং আগামীকালকে তারা বেস ক্যাম্পে যাবে। তবে আমাদের 6 দিনের প্ল্যান অনুযায়ী আজই আমাদের বেস ক্যাম্পে থাকতে হবে। কারাঙ্গা ক্যাম্পের পরে পানির আর কোনো উৎস নাই, তাই এই কারাঙ্গা রিভার থেকেই পানি নিয়ে পোর্টারেরা বেস ক্যাম্পে যাবে। তবে তাদের রাস্তাটা কিন্তু ভিন্ন, সেটা একটু স্টিফ, বাট তাদের জন্য এটা শর্টকাট। When do you take the time? See what you left behind, darling. Why you let us down? Yeah, what we had was real, but you will never come around. I tell you this once, not twice. I hope you learn this in time. You will end up alone if you never try to be gentle. Another year of your loss, of being afraid of being lost. Another year of your thoughts, of being a bad man. এখন বাজে সকাল 11:45 আর আমরা কিন্তু কারাঙ্গা ক্যাম্পে পৌঁছে গেছি। আমরা বারানকো ক্যাম্প থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম সকাল 7:45-এ। বারানকো ক্যাম্প থেকে কারাঙ্গা ক্যাম্প পর্যন্ত আসতে সময় লাগে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে আমরা 400 মিটারের বারানকো ওয়াল ক্লাইম্ব করেছি। আমরা একদম আবার 3800 মিটারে নেমে গেছিলাম এবং এখন আমরা আছি 4000 মিটারে, অর্থাৎ কারাঙ্গা ক্যাম্প 4000 মিটারে অবস্থিত। তো এই আপস অ্যান্ড ডাউন এই ব্যাপারটা আমার কাছে এই জন্য ভালো লাগছে যে এই ট্রেকটা যেহেতু শর্ট টাইমের একটা ট্রেক, বাট এই শর্ট টাইমের মধ্যেও কিন্তু একটা বেটার অ্যাক্লিমাটাইজেশনের অপরচুনিটি কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে। এখন পর্যন্ত ওয়েদার আমাদের ফেভারেই আছে আলহামদুলিল্লাহ। লাঞ্চের পরে কি হবে জানি না, আধা ঘন্টার মধ্যে লাঞ্চ টাঞ্চ শেষ করে এই বরাবর উপরের দিকে উঠে যাব বেস ক্যাম্পের দিকে। এই বরাবর আমাদেরকে উঠতে হবে 600 মিটার। কারাঙ্গা ক্যাম্পে এখন চলছে আলো ছায়ার লুকোচুরি খেলা। তাপমাত্রা যেহেতু খুবই সুন্দর এখানে, তাই গত 3 দিনে ভেজা সমস্ত জিনিস আমাদের পোর্টারেরা শুকিয়ে নিচ্ছে। সালাদ খাও বেশি করে, এটা কি কসলো সালাদ। তবে আমরা লাঞ্চ শেষ করতে না করতেই মেঘ এসে আবার সবকিছু ঢেকে দিল। আবারও সেই অনিশ্চয়তার যাত্রা শুরু। এখনো অনেক পথ বাকি, কে জানে সামনে আরো কত কি না জানি অপেক্ষা করছে আমাদের জন্য। বারাফু ক্যাম্প অর্থাৎ বেস ক্যাম্পে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে এখানে কিছু কেবল পাহাড়ের গা দিয়ে নিচের দিকে নেমে গেছে। পরে জানতে পারলাম যে এগুলো হচ্ছে ওয়াইফাই এর কেবল। ওয়াইফাই শুধুমাত্র মারাঙ্গু রুটেই অ্যাভেলেবল, অর্থাৎ আপনারা যদি 5 ডে মারাঙ্গু রুটটা করতে চান তো তাহলে সেক্ষেত্রে আপনারা মারাঙ্গু রুটের হাটের সুবিধা পাবেন, এরকম টেন্টে থাকতে হবে না, প্লাস ওয়াইফাইয়ের সুবিধা পাবেন। ওয়াইফাই কাজ করবে এরকম কোনো গ্যারান্টি ওরা দিতে পারবে না, করতেও পারে নাও করতে পারে। তবে ইন্টারনেট কাজ করুক আর না করুক আপনাকে ইন্টারনেটের বিল কিন্তু
পে করতেই হবে $30 থেকে $40 মতো। আপনি যদি 6 দিন বা 5 দিনের একটা রোড চুজ করেন তো তাহলে সেক্ষেত্রে এরকম একটা কস্ট আপনাকে গুনতে হতে পারে। আমরা অলরেডি 1 ঘন্টা রাস্তা পার করে ফেলেছি। 1 ঘন্টায় আমরা কারাঙ্গা ক্যাম্প থেকে প্রায় 200 মিটারের মতো উপরে চলে আসছি অলরেডি। কারাঙ্গা ক্যাম্প থেকে বারাফু ক্যাম্পের দূরত্ব 4 কিলোমিটার। সো আমাদেরকে আরও মনে হচ্ছে 2 ঘন্টার মতো রাস্তা হাঁটতে হবে। ঠিক আছে, তুমি তোমার চুলের সাথে বরফ হয়ে গেছে, বরফ দেখা যাচ্ছে চুলের সাথে। ছোটবেলায় পড়েছিলাম, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। আজকে এই কথা একদম প্র্যাকটিক্যালি প্রমাণিত হয়ে গেল। ধীরে ধীরে সূর্য যত দেখা দিচ্ছে তত কিলির বরফে ঢাকা চূড়ার সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। নিচে বৃষ্টি হয়েছে বলেই চূড়ায় এত এত বরফ জমেছে। আমার গত 3 দিন বৃষ্টিতে ভেজার সব কষ্ট এই আলপাইন ডেজার্টের পাতলা অক্সিজেনে হারিয়ে গেছে। এত সুন্দর ওয়েদার আজকে পর্যন্ত পাই নাই এই ট্যুরে। এখন পর্যন্ত তো ওয়েদার খুবই সুন্দর আছে, কে জানে সামনে গিয়ে কি হবে, বাট এখন পর্যন্ত যা দেখতেছি মন ভরে যাচ্ছে। একটু পর পর এইরকম পরিষ্কার হয়ে সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, একটু পর পর মেঘ এসে ঢেকে যাচ্ছে। তো আমাদের গাইড বলতেছে যে তোমরা অলরেডি সবচেয়ে খারাপ জিনিস দেখে ফেলছো গতকালকে, সো কিপ মুভিং স্লোলি, এগুলোর দিকে আর মাথা দিও না, আসলে আসুক, যা হয় দেখা যাবে। আমরা অর্ধেকেরও বেশি রাস্তা পার করে ফেলেছি। এখন বাজে 3:07 এবং আমরা এক্সপেক্ট করতেছি যে আর প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা ওই দিক দিয়ে উপরে বেস ক্যাম্পে উঠে যাব। একটু আগে বেস ক্যাম্পটা দেখা যাচ্ছিল, বাট আবার মেঘ এসে ঢেকে গেছে, মানে মেঘ আসছে যাচ্ছে। তো যাই হোক, এখানে সময় নষ্ট না করি, যত দ্রুত আমরা বেস ক্যাম্পে পৌঁছাতে পারবো তত বেশি সময় আমরা রেস্টের জন্য পাবো আজকে রাতে সামিট পুশের আগে। সো কিপ মুভিং। কেন এই পর্বতের নাম কিলিমাঞ্জারো রাখা হয়েছে তা সঠিক জানা যায়নি। সোয়াহিলি ভাষায় কিলিমাঞ্জারো শব্দের অর্থ হোয়াইট মাউন্টেন। চাগা জাতিদের মতে এর অর্থ আ মাউন্টেন টু ফেল। অন্যদিকে মাসাই মারারা মনে করে এর অর্থ দ্য শাইনিং মাউন্টেন। আবার কেউ কেউ বলে দ্য মাউন্টেন ফ্রম হোয়ার দ্য ওয়াটার্স কামস ফ্রম। অর্থ যাই হোক না কেন, কিলিমাঞ্জারো ইজ মোর দেন জাস্ট আ মাউন্টেন টু দোজ হু ক্যান রিচ দ্য পিক। ওই তো দেখা যাচ্ছে কিলিমাঞ্জারোর চূড়া, মানে স্বপ্ন আমাদের হাত থেকে আর মাত্র কয়েক ঘন্টা দূরে। I can't believe. We all behold how our fates are growing, and when we come to life, and I believe in coloring the world, gotta holler to be heard in time. We can fight back, ready to go right back to the sky, to the moon, making my sky
Yesterday the weather was very bad. Tomorrow we'll be there. Yeah, God willing. our dream is there. Just a few hours. Yes. Just a few hours. Yeah. 2 hours, 6. Okay, see you there. See you there. Take care. Take care. এটাই বেস ক্যাম্প। তো বেস ক্যাম্পটা আসলে ওই নিচ থেকে শুরু হয়েছে, বিভিন্ন খাজে খাজে এক একটা কোম্পানি এক একটা ক্যাম্প করছে আর কি। তো ইটস গুড যে আমাদের কোম্পানি ক্যাম্পটা অনেক বেশি উপরে করছে, অ্যাটলিস্ট রাতে আমাদের হাইকিং কিছুটা কমে গেল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিলিমানজারোর 3rd ভলকানো মোয়েনজি। মোয়েনজি মূলত রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত, তবে বর্তমানে কাউকে ওখানে ক্লাইম্বিং করতে দেওয়া হয় না। এখন আমি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে তৃতীয় এবং চতুর্থ দিনের ট্রেল আপডেটটা দিয়ে দেই। তৃতীয় দিন শিরা ক্যাম্প থেকে বারাঙ্কো ক্যাম্প পর্যন্ত ছিল টোটাল 10 কিলোমিটার প্লাস রাস্তা। পার করতে আমাদের 10 ঘন্টা সময় লেগে যায় বৃষ্টির কারণে। তবে আবহাওয়া ভালো থাকলে 8 ঘন্টার বেশি লাগার কথা না। আপনাকে শিরা ক্যাম্প থেকে লাভা টাওয়ার পর্যন্ত 8 থেকে 900 মিটারের মতো গ্র্যাজুয়াল উপরের দিকে উঠে যেতে হবে, এবং এই রাস্তায় কোনো ডাউনহিল নাই। সবসময় গাইডকে ফলো করতে হবে, কারণ এখানে স্পেসিফিক কোনো রাস্তা নাই, একদম বোল্ডার রকের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে। সো গাইডকে যদি ফলো না করেন তো তাহলে খুব সহজেই রাস্তা হারিয়ে যাবার কিন্তু চান্স আছে। এরপর লাভা টাওয়ার থেকে শুরু করে বারাঙ্কো ক্যাম্প পর্যন্ত পুরোটাই ডাউনহিল। এরপর চতুর্থ দিনে আমাদের গন্তব্য বারাঙ্কো ক্যাম্প থেকে বারাঙ্কো ওয়াল ক্রস করে কারাঙ্গা ক্যাম্প হয়ে বারাফু ক্যাম্পে অর্থাৎ বেস ক্যাম্পে। এই দিন আবার বারবার আপ ডাউন আছে। বারাঙ্কো ক্যাম্প থেকে বারাঙ্কো ওয়ালের টপে যেতে 3 থেকে 400 মিটারের ক্লাইম্ব করতে হবে, তারপর কারাঙ্গা রিভার পর্যন্ত ডাউনহিল নেমে আসা, এবং কারাঙ্গা রিভার থেকে আবার 150 থেকে 200 মিটার আপহিল চললে মিলবে কারাঙ্গা ক্যাম্প। এইখানে লাঞ্চ করে টানা 600 মিটার হাইকিং করে এখন আমরা পৌঁছে গেছি বেস ক্যাম্পে। এই রাস্তায় কিছু গ্র্যাজুয়াল আর স্টিপ আপহিল ছিল। At night aligns all the shady features and all our empty worlds. Behind the scene, they're picking up the pieces of all broken hearts. But I believe in coloring the world, gotta holler to be heard in time. We can fight back, ready to go right back to the sky, to the moon, making my skyline brand new. You, you get my heart in trouble. Make a beat, sing a tune, giving my life this whole groove. You, get my heart in trouble. And yes, after 10 hours of scrambling and hiking, finally we reached the base camp and I'm already satisfied with the view. আর কি চাই? কি আজকে এখন মন ভালো আছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ altitude was never a matter of fact to me. যদি ওয়েদার ভালো থাকে তো তাহলে আসলে টপে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারতো না। তো ওয়েদার আজকে অনেক ভালো, আশা করতেছি আগামীকালকেও ওয়েদার ভালো থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে বলতে আমরা আজকে থেকেই কিন্তু সামিট পোস্ট শুরু করব, আজকে রাতে থেকেই। তো আজকের রাস্তাটা অনেক বেশি এক্সাইটিং ছিল। আমরা এখানে বেস ক্যাম্পে এসে পৌঁছেছি বিকেল 4:30টার সময় এবং এখন বাজে সন্ধ্যা 6টা। এখনই আমরা ডিনার করে নিব এবং ডিনার করে আমরা একটা কুইক স্লিপ দিয়ে নিব যাতে আমরা রাতে পর্যাপ্ত পরিমাণে রেস্ট পাই বেস ক্যাম্প থেকে সামিট পোস্ট শুরু করার আগে। এখানে এত পরিমাণে বাতাস আমি কথা বলতে পারতেছি না। তো ধন্যবাদ আপনাদেরকে সেকেন্ড এপিসোডটা এনজয় করার জন্য। তো দেখা হচ্ছে থার্ড এপিসোড কিন্তু একদমই মিস করা যাবে না, কারণ থার্ড এপিসোডে আমাদের সামিটের গল্পটা আপনাদেরকে দেখাবো আমরা। তো এ পর্যন্তই। অনেক ঠান্ডা, আমি অনেক কাঁপাকাঁপি করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টিল দেন, গুড বাই।
পিক পৌঁছে গেছি, কিন্তু আমাদের টিম মেম্বারদের সবার অবস্থাই খুব খারাপ।